আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর টেনিস ক্লাবের ব্যবস্থাপনায় 19 ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে সারা আসাম জুনিয়র র্যাঙ্কিং টেনিস এবং পুরুষদের ওপেন ডাবলস টেনিস প্রতিযোগিতা। এই আসর চলবে আগামী 23 ডিসেম্বর পর্যন্ত। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান টুর্নামেন্টের ডিরেক্টর অরূপ দেব। অল আসাম জুনিয়র র্যাঙ্কিং টুর্নামেন্ট শুরু হবে 19 ডিসেম্বর থেকে, এটা চলবে 23 তারিখ অবধি, মানে 5 দিনের প্রোগ্রাম। তো এটাতে ইভেন্ট হলো আমাদের আন্ডার 10 বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গলস বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গলস, আন্ডার 12 বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গলস, আন্ডার 14 বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গলস, আর থাকবে আন্ডার 18 বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গলস অ্যান্ড ডাবলস। সঙ্গে আমরা আরেকটা নিয়েছি আমাদের বরাকবেলি, আমরা একটা মেন্স ডাবলস শুধু করব। আচ্ছা, তো 19 তারিখ থেকে 21 তারিখ অবধি হবে আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14 ইভেন্টসগুলো। আমরা 21 তারিখে ওইটার প্রাইজ ডিস্ট্রিবিউশন করে আমরা ওইটা ক্লোজ করে দেবো ওই 3টা ইভেন্ট, কারণ লোকে বাচ্চারা আরও খেলতে যাবো অন্য জায়গাতে। আর লাস্টের দিনের জন্য যদি আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন রাখি এগুলো ইভেন্টাতে, আরও 2-3 দিন ওদেরকে এক্সট্রা থাকতে হবে। তারপর আমরা 20, 21, 22 আমরা করব বরাকবেলি মেন্স ডাবলস, যেটা এইটা। আর 21, 22, 23 থাকবে আমাদের আন্ডার 18 বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গলস অ্যান্ড ডাবলস, অল আসাম স্টেট লেভেল। এইখানে অল আসামের মানে অল আসাম টেনিস অ্যাসোসিয়েশনের যারা রেজিস্টার্ড প্লেয়ার তারাই শুধু খেলতে পারবে। যে কোনো স্টেট থেকে এসে খেলতে পারে এখানে, কিন্তু ওরা তখন ওই রেজিস্ট্রেশনটা করে খেলতে হবে। এটার মানে এটা না যে ও বাইরের স্টেটের রেসিডেন্ট হলে খেলতে পারবে না, এরকম কোনো কথা না। মিজোরাম থেকে, বেঙ্গল থেকে এসে খেলতে পারবে, বাট ওইটা আপনার রেজিস্ট্রেশনটা করতে হবে এখানে। আর টেনিস ক্লাবের কতজন প্লেয়ার? এই টেনিস ক্লাবের আমাদের প্রায় 15 to 18 পার্টিসিপেন্টস থাকবে, ছেলেরা মেয়েরা ডিফারেন্ট এজ ক্যাটাগরিতে থাকবে। আর আমরা টোটাল পার্টিসিপেন্টস আশা করছি সারা আসাম থেকে 60 to 70 পার্টিসিপেন্টস হবে আশা করছি। ওমেন্স, হ্যাঁ, ধরুন গার্লস তার মধ্যে তো 25 জন তো মিনিমাম হবেই। এই যে টুর্নামেন্টে আয়োজন করছেন, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মানে কি? খেলাধুলার প্রচার, টেনিসের প্রচার, লোকে দেখুক, টেনিস খেলতে আরও লোকে আসুক। টেনিস খেললে, টেনিস এমন একটা স্পোর্টস যেটা খেললে অনেক বয়স অবধি খেলা যায়। আর কোনো যেহেতু বডি কন্ট্যাক্ট নেই, একটা ফিজিক্যাল ফিটনেস, একটা মেন্টাল সেট আপ, একটা তারপর ওই একটা মেন্টাল ফিটনেস, সব কিছু অন্যান্য স্পোর্টসে দেয় ঠিকই, কোনো স্পোর্টসে দেয় না তা না, কিন্তু হ্যাঁ, তো ওইটা কী হয়, মেন্টাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস, মিক্স আপ সব কিছু ওইটার থেকে পাওয়া যায়। আর এইটার একটা জিনিস হলো গিয়ে, এইটা তো র্যাঙ্কিং মানে টুর্নামেন্ট। র্যাঙ্কিং টুর্নামেন্ট হলে ওরা শুধু পয়েন্টগুলো আর্ন করবে, কতটা ম্যাচ জিতলো ওইটার উপরে পয়েন্ট আর্ন করে। তো পয়েন্ট আর্ন করলে কী হয়, ওরা তখন ওই ন্যাশনাল লেভেলে খেলার একটা মানে র্যাঙ্কিং ওদের কাজটা হয়। তো এই র্যাঙ্কিং টুর্নামেন্টে জেনারেলি, যে কোনো র্যাঙ্কিং টুর্নামেন্টে জেনারেলি কোনো প্রাইজ মানি দেওয়া হয় না, জেনারেলি কোনো ট্রফি দেওয়া হয় না, জেনারেলি কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, অনলি আর্নিং ইজ দ্য পয়েন্ট। কিন্তু আমরা শিলচর টেনিস ক্লাব, এস পার আওয়ার কাস্টমস, এস পার আওয়ার ট্রেডিশন, আমরা প্রাইজ মানিও দেবো, যথাসম্ভব প্রাইজ মানিও আমরা দেবো, সার্টিফিকেটও দেবো, ট্রফিজও দেবো। হ্যাঁ, আর কোনো জায়গাতেই মানে এইগুলো র্যাঙ্কিং টুর্নামেন্ট খেলতে গেলে কোনো জায়গাতে অ্যাকোমোডেশন বা ফুড মানে এটা কমপ্লিমেন্টারি করে না, কিন্তু আমরা অ্যাকোমোডেশন করিনি, কিন্তু ফুডটা আমরা ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ আমরা কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি করেছি, আর লাঞ্চ ইজ সাবসিডাইজ, ভেরি মিনিমাম কস্ট, সাবসিডাইজ মানে নিতে লাগে বলে নেই। হ্যাঁ, তো আপনারা তো কিছুদিন আগে একটা বড় টুর্নামেন্ট, হ্যাঁ, আবার সেটা নতুন আর একটা টুর্নামেন্ট, সেটা তো মাস্টার্স ছিল। হ্যাঁ, এটা ছিল ITF মাস্টার্স 100। এটা তো মানে 35+ এইজ ক্যাটাগরি থেকে, ওইটা আগেরটা করেছি আমরা 35
প্লাস এইজ ক্যাটাগরি থেকে। এটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে শিলচরের নাম এসছে প্রথমবার, ইন্টারন্যাশনাল টেনিস ক্যালেন্ডারে শিলচরের নাম এসছে। অন্যান্য কান্ট্রির সঙ্গে আপনারা দেখলেই দেখবেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড সবের সঙ্গে শিলচরের নাম আছে, শিলচর ইন্ডিয়া। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাতেও আমরা কি করেছি, ওইটাতেও আমরা প্রাইজ মানি দিয়েছি, ওইটাতেও দিতে লাগে না, এটাতেও আমরা প্রাইজ মানি দিয়েছি, ওইটাতেও আমরা ট্রফিস দিয়েছি। এটাও শুধু পয়েন্ট আর্নিংয়ের জন্যই খেলা। হ্যাঁ, কিন্তু এটা আমাদের কাস্টম সার্টেজ। আর ইভেন আমরা অ্যাকোমোডেশনও ফ্রি করেছি এটাতে, যাতে বাইরের থেকে আসবে একটু আসুক। প্রথমবার আইটিএফ হচ্ছে তো শিলচরে, আমরা এইবার আমরা ITF 100 করেছি, পরের বার ITF 200 হয়তো আমরা করব। তো আপনারা লাগাতারভাবে টুর্নামেন্ট করা যাচ্ছে না, আপনারা কি সফল হচ্ছেন বলে মনে হচ্ছে? নিশ্চয়ই সফল হচ্ছি, আপনাদের সাপোর্ট, আপনারা তো নিজেরাই আসেন দেখছেন, আপনার কি মনে হয় আমরা সফল হচ্ছি না? হ্যাঁ, সেটা তো আপনাদের উপরেই অনেক কিছু নির্ভর করে। আমরা সফল হচ্ছি বলেই তো আপনারা আসেন, আমাদের সাপোর্ট করেন। সফল না হলে কি আপনারা আসতেন? সফল হচ্ছে বলেই তো একটার পর একটা রোনাল্ড হচ্ছে। শিলচর টেনিস ক্লাবের সভাপতি মহাবীর প্রসাদ জৈন বলেন, नहीं, यहाँ बहुत अच्छा चल रहा है टेनिस का और लोगों में बहुत इंतज़ाम है। हमारे प्लेयर्स भी काफ़ी इंक्रीज हुए हैं और बाकी ऐसा है कि हमारे पास ग्राउंड नहीं है तो हम लोग और प्रोवाइड नहीं कर पा रहे हैं, तो वी हैव रिस्ट्रिक्टेड द एडमिशन। और ये टूर्नामेंट होगा तो और स्पिरिट बढ़ेगी। तो इस प्रकार टेनिस सिलचर में बहुत पॉपुलर हो रहा है। लास्ट टाइम हमारे चीफ मिनिस्टर भी आए थे, कौशिक राय जी, सबने बहुत आश्वासन दिया है। अब देखें हम लोग और नया कोर्ट भी बना लें तो इसका और प्रोग्रेस होगा और अच्छे प्लेयर डेवलप हो रहे हैं। तो आने वाले टाइम में सिलचर कहीं आसाम में ये अपना पोजीशन बनाएगा, ऐसा हम उम्मीद करते हैं। और बहुत अच्छा लग रहा है एकदम, और आप लोगों का सहयोग मिल रहा है तो इससे और भी हम लोग का हिम्मत बढ़ रहा है कि मीडिया इज विथ अस। तो हमारी पॉपुलैरिटी और जो यहाँ पे जो मान खेल हो रहा है तो उससे सबको उत्साह बनने जा रहा है। अच्छा, इसका एक्सटेंशन किए जाने का बात था, कुछ जगह और सरकारी को दिए जाने का बात था। हाँ, उसमें हम लोगों ने प्रपोजल बना के सबमिट कर दिया है यहाँ लोकल मिनिस्टर को, कौशिक राय जी को। तो अब वो कैसे करते हैं वो देखने की बात है। অন্যান্য বছরের মতো এবারও আগামী 23 ডিসেম্বর থেকে শিলচর টাউন ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে। এ ব্যাপারে ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী আকাশবাণীকে জানিয়েছেন, আগামী 23শে ডিসেম্বর থেকে চিরাচরিত নিয়ম অনুসারে টাউন ক্লাবের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু হবে। এই বছর প্রতিযোগিতা হচ্ছে 72তম। 1953-54 ইংরাজিতে প্রথম আমাদের ক্লাবের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান শুরু হয় এবং সেই সময় থেকে এক নাগারে এই বছর 72তম ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবে পদার্পণ করলো। প্রতি বছর আমরা 23শে ডিসেম্বর এই প্রতিযোগিতা উদ্বোধন করি এবং পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করি। এই প্রতিযোগিতায় আমরা বিশেষত ফিল্ড অ্যান্ড ট্র্যাক ইভেন্টের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করি এবং ইদানিংকালে আমরা সেই সঙ্গে কালচারাল সাইডটাও অনেক গুরুত্ব দিয়ে শুরু করি। এবং এখন বর্তমানে আমাদের ক্লাবের যে কালচারাল কম্পিটিশন হয় সেটা বলা যায় শিলচরের একটা বৃহত্তম কালচারাল কম্পিটিশন। যেমন গত বছর আমাদের এই কালচারাল প্রতিযোগিতায় মোট 672 জন প্রতিযোগী যোগদান করেছিল এবং আমরা যথেষ্ট হিমশিম খেয়েছিলাম এই প্রতিযোগিতা শেষ করার জন্য। যাই হোক, এই বছর আমরা কালচারাল প্রতিযোগিতা আমরা শুরু করছি 8, 9, 10, 11 জানুয়ারি আমাদের মাঠে, এবং আউটডোর খেলা অর্থাৎ ফিল্ড অ্যান্ড ট্র্যাক ইভেন্ট 17, 18, 19, 20 জানুয়ারি আমরা শুরু করছি। আমরা 23শে ডিসেম্বর যথারীতি ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করব। আমরা সবসময় উদ্বোধন অনুষ্ঠানটা আমরা খুব সংক্ষেপে আমরা করি এবং সিম্পল ওয়েতে আমাদের ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমেই আমাদের
এই বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হয়। এরপর যথারীতি আমাদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বছর আমরা সর্বমোট 110টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করেছি। 75টা ইভেন্ট আমাদের আছে ফিল্ড থেকে এবং 35টা ইভেন্ট আছে আমাদের কালচারাল প্রতিযোগিতায়। সেই জন্য আমরা বিশেষভাবে বিভিন্ন পুস্তিকা প্রকাশ করেছি এবং আপনারা যারা এই প্রতিযোগিতায় যোগদান করতে ইচ্ছুক তারা নিশ্চয়ই আসবেন। আমাদের প্রতিযোগিতার বিশেষত্ব হলো 3 বছর বয়স থেকে 70-80 বছর বয়স পর্যন্ত প্রতিযোগীরা যোগদান করতে পারবে এবং তাদের বিভিন্ন গ্রুপে আমাদের খেলা অনুষ্ঠিত হয়। যেমন আমাদের 23শে ডিসেম্বর ওয়াকিং কম্পিটিশনের মাধ্যমে শুরু হবে। 60 বছরের ঊর্ধ্বে পুরুষ এবং 40 বছরের ঊর্ধ্বে মহিলাদের এই হাঁটা প্রতিযোগিতা সকাল 6:30টায় শুরু হবে 23শে ডিসেম্বর এবং সঙ্গেই আমরা প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে আমরা পুরস্কার বিতরণ করব। আমরা প্রতিদিন খেলার পরেই আমরা পুরস্কার বিতরণ করি, যাতে পুরস্কার বিতরণের জন্য আবার সবাইকে পুরস্কার বিজয়ীরা আবার আসতে হয় সেটা আমরা অ্যাভয়েড করি এবং খেলার পরেই যারা বিজয়ী হয়েছে তারা যাতে পুরস্কার নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করি। হাইলাকান্দি জেলার বকরিহাওর মাঠে রবিবার অনুষ্ঠিত হল আলগাপুর ক্রিকেট প্রিমিয়ার লিগ ফাইনাল। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংগঠক শামীম আহমেদ বরভূঁইয়া জানালেন, আলগাপুর প্রিমিয়ার লিগ গত বছর থেকে স্টার্ট হয়েছে। এইবারও জানকীবাজার নিকটস্থ খোলা মাঠে আলগাপুর প্রিমিয়ার লিগ সিজন 2 16টি দলের অংশগ্রহণের মাধ্যমে গত 1 ডিসেম্বর হাজার হাজার মানুষের উপস্থিতিতে এবং বিশিষ্ট ব্যক্তিত্বের শুভাগমনে আমাদের আলগাপুর প্রিমিয়ার লিগ সিজন 2 আরম্ভ হয়েছিল। গতকাল অর্থাৎ 11 ডিসেম্বর এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ফাইনালে 2টি দল মুখোমুখি হয়েছিল, টাইগার জিন্দাহে এবং জানকীবাজার বিএম বয়েজ। অবশেষে ফাইনালে বিজয়ী হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরি বয়েজ জানকীবাজার এবং রানার্স আপ হয় টাইগার জিন্দাহে। বিজয়ী ও রানার্সদের হাতে প্রথম ও দ্বিতীয় পুরস্কার তুলে দেন আলগাপুরের মাননীয় বিধায়কের পুত্র সাদিক আহমেদ চৌধুরী ও আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য জনাব আফতাবউদ্দিন লস্কর মহাশয়। এই টুর্নামেন্টটি সফল হয়েছে অত্র এলাকার ক্রিকেট প্রেমী জনসাধারণের সাহায্য সহযোগিতায়। তৎসঙ্গে বিশেষ করে আমাদের আলগাপুরের মাননীয় বিধায়ক হাজী নিজামউদ্দিন চৌধুরী এবং আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য জনাব আফতাবউদ্দিন লস্কর মহাশয়ের অশেষ অবদানের জন্য আমাদের এই আলগাপুর প্রিমিয়ার লিগ সিজন 2 সফল হয়েছে। তাই বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্লেয়ার এবং দর্শককে বেঙ্গলি ডিসপ্লের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো এই খেলায় বিশেষ কোনো ব্যক্তি মানে স্পন্সর করেছিলেন না অনেকের অনুদান রয়েছে এতে? আমাদের এই টুর্নামেন্টের মুখ্য আকর্ষক ছিলেন আমাদের আলগাপুরের মাননীয় বিধায়ক হাজী নিজামউদ্দিন চৌধুরী মহাশয়। উনি আমাদের ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ স্পন্সর করেছেন। তৎসঙ্গে আমাদের আলগাপুর কাঞ্চনপুরের নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর মহাশয়, উনারও এই টুর্নামেন্টে বিশেষ অবদান আছে। উনিও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়েছেন। তো রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বের উপস্থিতিতে আমাদের এই টুর্নামেন্টটি সফল হয়েছে। সবের সাহায্য সহযোগিতায় আমাদের এই টুর্নামেন্টটি সাকসেস হয়েছে। প্রাইজ মানি হিসাবে কত টাকা দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন দল? প্রথম পুরস্কার হিসাবে ছিল 80,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল 40,000 টাকা। রানার্স দল 40,000 পেয়েছে। হ্যাঁ। তো রানার্স কোন দল হয়েছিল এবার? রানার্স হয়েছে টাইগার জিন্দাহে। সবগুলো দলই ছিল হাইলাকান্দি জেলার? না, বরাকভ্যালির বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই টুর্নামেন্টে দলগুলো অংশগ্রহণ করেছে। তো দর্শক কি ধরনের হয়েছিল, কত হাজার? গতকাল আমাদের এই আলগাপুর প্রিমিয়ার লিগ সিজন 2 ফাইনাল হয়েছে। গতকাল আমাদের এই টুর্নামেন্টে প্রায় 15 থেকে 20,000 দর্শক উপস্থিত ছিলেন। তো খেলার জন্য এই স্থানটি বা এই মাঠ উপযুক্ত ছিল নিশ্চয়? হ্যাঁ, নিশ্চয়ই উপযুক্ত ছিল। স্থানীয় দর্শক বা ক্রিকেট প্রেমীরা কতটা উৎসাহ দেখিয়েছেন এই খেলায়? অত্র এলাকার বিশেষ করে জানকীবাজার এলাকার এবং চিপসাঙ্গ জানকীবাজার এলাকার
এই ক্রিকেট প্রেমী জনসাধারণের সাহায্য সহযোগিতায় আমাদের এই টুর্নামেন্টটি সফল হয়েছে। তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা দেখেই আমরা উৎসাহিত হয়েছি। আমরা নেক্সট বারও আগামীতেও আরো বড় ধরনের আয়োজন করার চেষ্টা করব, যাতে দর্শকদের আরো সুন্দর একটি আগামীতে ক্রিকেট খেলার- প্রতি বছর শুধু ক্রিকেটই করবেন না ফুটবল বা অন্যান্য খেলা? আমরা তো বিশেষ করে ক্রিকেট প্রেমী, পুরো এলাকার মানুষ ক্রিকেট প্রেমী যারা আছেন তাদের জন্য আমরা ক্রিকেট মানে বড় টুর্নামেন্টে একটি উপহার দেব, এবং ফুটবলের জন্য আমরা আগামীতে চিন্তা ধারণা করব। হুম, হুম, হুম। আপনাদের নিজস্ব কোনো টিম রয়েছে কি? আমাদের তো কমিটির নিজস্ব কোনো টিম ছিল না। হুম, হুম। বরাকভ্যালির বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই টুর্নামেন্টে টিম অংশগ্রহণ করেছে। হুম, হুম। তো ফাইনালের দিন অতিথি হিসাবে অনেকেই ছিলেন নিশ্চয়, হ্যাঁ, নিশ্চয় ছিলেন। এবং পুরস্কার তুলে দিলেন। অতিথিদের প্রথম মধ্যে, পুরস্কার হ্যাঁ, অতিথিদের মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন উল্লেখ করার অতি- মতো? অতিথির মধ্যে আমাদের উপস্থিত ছিলেন আমাদের আলগাপুরের মাননীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী মহাশয়। হুম, উপস্থিত ছিলেন আলগাপুর কাঞ্চনপুরের জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর মহাশয়, এবং আমাদের এসএইচ ব্রুনো, হুম, সিআরপিএফ কমান্ডেন্ট, হুম। উনিও উপস্থিত ছিলেন, শিলচর থেকে এসেছিলেন। বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের স্থানীয় অমরজ্যোতি ক্লাবের সম্পাদক বাহারউদ্দিন বড়ভুইয়া, বিজি কলেজের প্রিন্সিপাল ইলিয়াস আহমেদ লস্কর, হুম, আরো হুম। ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তো এবার কতদিন ব্যাপী এই খেলাটি চললো? 6 দিন, সেদিন মোট কতটি দল অংশ নিয়েছে মোটামুটি? 16টি দল অংশগ্রহণ করেছিল। তো আগামীতে আরো ব্যাপকভাবে আয়োজন করা হবে নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় করবো। যে হিসাবে দর্শক সাড়া দিয়েছে, যে হিসাবে ওনারা সাহায্য সহযোগিতা করেছেন, আগামীতে আমরা নিশ্চয়ই আরো ব্যাপকভাবে আমরা এই খেলাটি অনুষ্ঠিত করার প্রচেষ্টা করব। এছাড়া ধরুন ফুটবল বা অন্যান্য অ্যাথলেটিকের মধ্যে আমরা কোনো আগামীতে চিন্তা ধারণা করব, ফুটবলও আমরা ব্যাপকভাবে ফুটবলও একটি টুর্নামেন্ট করাবো এই জানকি বাজার নিকটস্থ খোলা মাঠে। হুম, হুম, হুম। সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে গ্রামগঞ্জের খেলাধুলার উন্নতিকরণের পাশাপাশি যুবকদের উৎসাহের একটা অভিনব প্রয়াস মুখ্যমন্ত্রী ফুটবল প্রতিযোগিতা। চা উপজাতি ও আদিবাসী কল্যাণ বিভাগ ও ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের অধীনে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী ফুটবল প্রতিযোগিতা। আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে জেলা ক্রীড়া আধিকারিক ঝিমলি বরা জানালেন। নমস্কাৰ। সমগ্র আসামের সাথে শ্রীভূমি জেলাতেও চিফ মিনিস্টার টি ট্রাইবস অ্যান্ড আদিবাসী ফুটবল টুর্নামেন্ট গত 9 তারিখ থেকে আমরা বিভিন্ন এলএসিত স্টার্ট হয়ে গেছে। ইতিমধ্যে 9 আর 10 আরকে নগর, পাথারকান্দিতে 13 আর 12 আর 13, সাউথ কৰিমগঞ্জ এলএসিতে 11 আর 12, আর নর্থ কৰিমগঞ্জ এলএসিত 13 আর 14 তারিখ আমরা দিন ধার্য করা হয়েছে। এই যে টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য হয়েছে যে আমার টি ট্রাইবসের ভিতরে যে ট্যালেন্টেড বাচ্চা আছে, ট্যালেন্টেড প্লেয়ার আছে, তার একটা যাতে প্ল্যাটফর্ম পায়, আর তার এই প্ল্যাটফর্মের দ্বারা তার যে সুপ্ত তথা লুপ্ত প্রতিভা আছে, এই প্রতিভাকে একটা মানে সাপোর্ট পায়। এইটার লেগে এই যে টি ট্রাইবস অ্যান্ড আদিবাসী ফুটবল টুর্নামেন্টটা করা হয়েছে। তো সেখানে কি কি ইভেন্টস রয়েছে? এটা এখন শুধু ফুটবলটা করা হয়েছে, আর এইটার ফুটবলটার যে বয়সটা এটা হয়েছে আন্ডার 17 অনলি বয়েজ। আচ্ছা, তো মেয়েদের ক্ষেত্রে সেখানে কোনো ইতিমধ্যে মেয়েদের ক্ষেত্রে করা হয়েছে না, কিন্তু মেয়েদের ক্ষেত্রেও করা হইব, এটা আমরা মানে খবর পাইছি। এটা তো উত্তর করিমগঞ্জে, নর্থ করিমগঞ্জে কবে থেকে শুরু হবে? নর্থ করিমগঞ্জে হইব 13 আর 14। 13 তারিখে ইনাগুরেশন হইব, 14 তারিখে। সেখানে কতটা টিম খেলাধুলা? অ্যাকচুয়ালি নর্থ করিমগঞ্জের ভিতরে 4টা টি গার্ডেন আছে, তো 4টা টি গার্ডেনে 4টাই আইব কি, যেহেতু এটা টি গার্ডেনের লেগে, এটা টি গার্ডেনের যে বাচ্চারা আছে তারার লেগে, বাকিদের লেগে না। আচ্ছা, তো জেলা স্পোর্টস এই জেলার ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছেন আগামীতে? আমরা যেমন খেল মহারণের জড়িয়তে যেমন খোখোটা আমরা আগে টিম ছিল না, কিন্তু এই খেল মহারণের দ্বারাই আমরা
খোখোৰ টিম পাইছি তো আমরা আশা করছি আবার আগামী এতে খেল মহারণ হইব আর ইতিমধ্যে আমরা বরাক টুর্নামেন্ট এটাও হওয়ার কথা আছে এটার ডেটটা ফিক্স হয়েছে না তো ডেটটা ফিক্স হইলে জানাই দিম আচ্ছা, তো গ্রামের ক্ষেত্রে আপনারা কোনো প্রতিযোগিতার কোনো সুযোগ রয়েছে কি? গ্রামের ক্ষেত্রে অ্যাকচুয়ালি গভর্নমেন্টে খেল মহারণ বা বরাক টুর্নামেন্ট এমন ধরনের প্রোগ্রাম হয় আমরা প্রতি বছরে পিলিক দেউকন ইন্দু হাজরিকা এমন ধরনের ফুটবলের গেম হয়ে থাকে তারপরে ভলিবলেরও হয় সিলেকশন প্রসেস হয় এমন ধরনের পদক্ষেপ লয়া থাকে আচ্ছা, তো সেটাতে আপনার ইনডোর গেমের কি কোনো রয়েছে, সুযোগ রয়েছে? এখন ইনডোর গেমের আইছে না আমরা মানে এটা একটা আপডেট পাইছি কি আগামী যে খেল মহারণ হইব ওই খেল মহারণের ভিতরে টাইকোয়ান্ডো তথা এই যে ব্যাডমিন্টন এইটাও হয়তো ইনক্লুড হইতে পারে আচ্ছা, ইতিমধ্যে তো চেসটাও ইনক্লুড হয়েছেই গত খেল মহারণতে চেস খেলাটা ইনক্লুড হয়েছিল আগামী খেল মহারণতে হয়তো টাইকোয়ান্ডোটা মোস্ট প্রবেবলি ইনক্লুড হইব আচ্ছা, তো জেলা ক্রীড়া এই যে সংস্থা থেকে কোনো কি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে খেলাধুলার ব্যাপারে? আমরা খেলো ইন্ডিয়া সেন্টার আছে খেলো ইন্ডিয়া সেন্টারে ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হয় এটার অ্যাকচুয়ালি ক্রীড়া সংস্থা না ক্রীড়া স্পোর্টস অফিস থেকে লওয়া হয়েছে এটা আমরা ডিএসের মাঠে আর নীলমণি স্কুলের মাঠে আমরা একটা ফুটবলের এটার কোনো এজ নাই একদম ছোটোর থেকেই বড়রা মানে আন্ডার 19 পর্যন্ত এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আর একটা আছে আপনার কাটাবাড়ি ইউনাইটেড ফিল্ডে ওইখানে একটা মানে ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হয় তো মুখ্যমন্ত্রী কাপ ফুটবল খেলার যারা জিতবে যারা ফাইনালে যাবে এদের পরের সুযোগটা কী রয়েছে? পরের সুযোগটা তার যে আমরা আসাম টিম হয় এইখান থেকে সিলেকশন হইতে যদি বাচ্চারা মানে ট্যালেন্ট থাকে তো এখান থেকে আমরা ক্যাম্পিং হইব ক্যাম্পর পরে আসাম টিমের লেগে বা এমন ধরনের স্টেট টিমের লেগে তারা এখান থেকে সিলেকশন হইব এখন LSC লেভেল হয়েছে তারপরে হইব ডিস্ট্রিক্ট লেভেল তারপরে জোনেল লেভেল হইব জোনেল লেভেল থেকে স্টেট লেভেল হইব তো লাস্ট ইয়ারের রেজাল্টটা কী ছিল আমাদের জেলার লাস্ট ইয়ারের রেজাল্ট এত ভালো ছিল না যে জোনেলে গিয়া হারছে আশা করি এইবার জোনেল থেকে আমরা টিমটা যাইব শ্রীভূমির টিমটা স্টেটে যাইব আরও ভালো করব ভালো তার পারফরমেন্স করব তো স্পোর্টসের দিকে ছেলেমেয়েরা কি তাদের উৎসাহ নিয়ে আসছে না আপনারা একটা ক্যাম্পেইন করা লাগছে সচেতনতা বৃদ্ধি? না আছে যেহেতু এই খেল মহারণ যখন থেকে স্টার্ট হয়েছে মানে এখন ভালো লাগে কইতে গেলে মানে এখনও যখন আমরা রাস্তাঘাটে যাই বা বাজার টাজার যাই তখন এখনও বাচ্চারা ম্যাডাম খেল মহারণ আবার কবে স্টার্ট হইব ম্যাডাম খেল মহারণ হইলে ভালো লাগে একটা খেলার পরিবেশ হয় বা খেলার লেগে আমরা একটা সুযোগ পাই তো এরকম মানে তারার তো খেল মহারণ থেকে মানে তারার খেল যে একটা খেলের দ্বারা যে তারার শারীরিক বিকাশ তথা খেলের দ্বারা যে আমরা প্রফেশনালেও এটা লইতে পারি তারা এই কথাটা জানছে তো এখন এত মানে জানানি দরকার হয়েছে না যে তোমরা আও খেলার লাগে আও আমরা তো ক্যাম্পেইন তো হয়ে থাকে কিন্তু তারা বাচ্চারা নিজেই উৎসাহ নিয়ে আয় তো এখানের অভিভাবকরা কি এই খেলাধুলার ক্ষেত্রে ছেলেদের উৎসাহ করছে? আছে শুধু ফুটবল হয় নয় এখন আমরা এখানে শ্রীভূমিতে চেস অ্যাসোসিয়েশন আছে টাইকন্ডো অ্যাসোসিয়েশন আছে অনেক অভিভাবকরা আছে যেমন নিজের বাচ্চারা নিজেই নিয়ে আয় তো ভালো লাগে এটা দেখি আরও আশা করি এরকম মানে এইভাবে আগেও অভিভাবকরা তার যে ওনাদের বাচ্চারে মানে সাপোর্ট করে তো এই ইদানিং যে মোবাইল এডিক্টেড সন্তানরা এই এডিক্টেড থেকে বেরিয়ে আসতে হলে কি আপনার খেলাধুলাটা খুব প্রয়োজন? একদম প্রয়োজন কারণ মোবাইলটা তো এখন আমরা AI যুগে আছে মোবাইলটা তো এখন বাচ্চারা মানে অবিচ্ছেদ্য অঙ্গর মতো হয়েছে আছে কিন্তু যতটুক পারি কারণ মোবাইল থেকে আমার শরীরটা তো সুস্থ হইতো না বইয়া মোবাইল দেখুম বা ওইখানে পাবজি খেলুম ফ্রি ফায়ার খেলুম কি হইব চোখ খারাপ হইব আর এইটাকে গেম কয় না পাবজি বা ফ্রি ফায়ারে আমরা যখন পর্যন্ত মাঠে আইতাম না তখন পর্যন্ত মাঠে না আইলে আমি খেলার যে রুলস রেগুলেশন বা খেলার থেকে যে উপকারিতা যেমন একটা মাঠে আইলে আমরা 10 জন বাচ্চার সাথে আমি কথাবার্তা হইলাম 10 জন বাচ্চার পার্সোনালিটি আলাদা
তো 10জন পার্সোনালিটি আলাদা হইলে একজনের পার্সোনালিটি আদান প্রদান হয়, তো ভালো পার্সোনালিটি আমরা শিখতে পারি। ডেডিকেশন, পাংচুয়ালিটি এগুলো কেমনে শিখতে পারি যখন আমরা মাঠে আইমু। তো মোবাইল থেকে তো মানে মোবাইলে দূরে রাখার মেইন এটাই হয়েছে যে আমরা মাঠে আইলে মোবাইল দূরে থাকবো। তো পড়াশোনার সাথে এটা খুবই প্রয়োজন খেলাধুলা। প্রয়োজন একদম, কারণ একটা সুস্থ মস্তিষ্কর লেগে আমরা সুস্থ শরীর প্রয়োজন। তো ভালোভাবে পড়াশোনা করতে গেলে আমরা ভালোভাবে শরীরটাও তো সুস্থ হইতে হইব, আর শরীরটা সুস্থ হইতে গেলে কি আমরা মাঠে আইতে হইব। তো মাঠে আইলে 1 ঘন্টা যদি মাঠে আমরা আই, তো আমরা শরীরটাও সুস্থ থাকবো, মস্তিষ্কও সুস্থ থাকবো, আর ভালোভাবে পড়তেও পারবো আমরা। তো খেলাধুলার সাথে চাকরির একটা সুযোগ রয়েছে। চাকরির সুযোগ রয়েছে। আমরা সবাই জানি যে এখন যদি মানে আমরা ভালো পারফরমেন্স করি, আমরা আসাম সরকারে অনেক ডিএসপি বা অনেক আলাদা আমরা স্পোর্টস ডিপার্টমেন্টে এরকম পদবি দেয়। তার বাদেও আমরা যদি খেলাধুলার থ্রু দিয়ে আলাদাভাবে প্রফেশনাল হিসাবেই লয়, যেমন আমরা যদি ফিজিক্যাল এডুকেশনে গেছি বা কোচিংয়ে গেছি, ওইখান থেকেও আমরা যে কেরিয়ার বানাইতে পারি। তো আগে তো স্কুলগুলোতে পিটি টিচার ছিলেন, সেটা এখন পাওয়া যায় না। নিউ এডুকেশন পলিসি অনুসারে আমরা যেটা শোনা যায় যে এখন প্রতিটা স্কুলে আমরা পিআই পামু। আশা করি আসাম গভর্নমেন্টে এটা পদক্ষেপ তাড়াতাড়ি লইব। আর কারণ এই পিআই থাকলে আমরা যে গ্রাউন্ড লেভেলে অনেক মানে বাচ্চারা যে গ্রাসরুট লেভেলের যে প্লেয়ার আমরা বাইর করতে পারব। কারণ ছোটো থেকে যখন আমরা প্লেয়ার পামু তখন, কারণ একটা প্লেয়ার 1 বছরে গিয়া পারফরমেন্স দেয় না। যদি বাচ্চা একটা ভালো প্লেয়ার একটা বাইর করে আর ওই প্লেয়ারের সাথে আমরা কাজ করতে দেব, তখন গিয়া 5 বছরের পরে তারা একটা ভালো পারফরমেন্স পাম। তো আপনি কি আশা করেন আগামীতে শ্রীভূমির খেলাধুলা আরও এগিয়ে যাবে? আমি আশা করি আরও হইব, এটা নিশ্চয় হইব। অভিভাবকরা যে সাপোর্ট বা বাচ্চাদের যে একটা উৎসাহ আমি দেখছি, তো আশা করি ভালো একটা ওই এনভায়রনমেন্ট হয়েছে, আরও হইব আগামী। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত। সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।